আমরা আজ যে মডেল টেস্টটি অনুষ্ঠিত হলো, মডেল টেস্ট 8 বা সকল সাবজেক্টের উপর মডেল টেস্ট 2 নাকি? এটা দেখেন, প্রথম যেটা একের ক, যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল এন্ড ফ্যাক্ট, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণ সমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা করুন। আপনি প্রথমে টাইটেল দিবেন আরজি খারিজ। আরজি খারিজ কি, আরজি খারিজের কয়টা কারণ আছে এগুলা দিবেন। মন চাইলে প্রতিকারও দিবেন, বাট এইটুক দিলেই কিন্তু উত্তর শেষ না। এখন দুই চার কথা বলতে হবে যে কিছু কিছু ক্ষেত্র আছে যে যদি আরজি খারিজের ক্ষেত্রে ঘটনাগত বা আইনগত উভয় প্রশ্নই জড়িত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আরজি খারিজ করা যাবে না। তখন এই মামলাটা নিষ্পত্তি করতে হবে মানে সাক্ষ্য প্রমাণ গ্রহণের মাধ্যমে, মানে রেগুলার যে মামলা যেভাবে নিষ্পত্তি হয় সেভাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে প্রশ্ন উঠছে যে অমুক মামলাটি তামাদি দ্বারা বারিত, এখন বাদী বলতেছে যে ওনার না, এটা তামাদি দ্বারা বারিত না, এর মামলার কারণ উদ্ভব হয়েছে অনেক পরে, আমি সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে চাই। তাহলে সাক্ষ্য দিয়ে যদি প্রমাণ করতে চাই, একটা মামলার সাক্ষ্য গ্রহণ হয়তো ইস্যু টিস্যু গঠন করার পরে, তাহলে এই জায়গা আরজি খারিজ করা যাবে না। তাহলে এটা রেগুলার যে মামলা যেভাবে বিচার নিষ্পত্তি হয় সেভাবেই নিষ্পত্তি হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল এন্ড ফ্যাক্ট। জি ভাই, 27-11 বিধি দেখেন, 1-2 বাদী হিসেবে কামাল ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে জামালের বিরুদ্ধে মকদ্দমার ভূমিতে সত্য ঘোষণা পূর্বক খাস দখলের প্রার্থনায় একটি মকদ্দমা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী জামাল এবং তার লোকজন বলপূর্বক কামালকে তার সত্য দখল ভূমি থেকে দখল করেছেন। মকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। মানে বিবাদী অসুস্থ হয়েছে নাকি, ফলে মকদ্দমাটি কামালের পক্ষে একতরফা সূত্রে ডিক্টি হয়। একতরফা ডিক্টি 9 আদেশের কত 6। জামাল আপনাকে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করেন, মানে বিবাদী জামালের পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার উন্মুক্ত আছে আলোচনা করুন। আপনার বিবেচনায় জামালের জন্য একতরফা ডিক্টি বাতিল করার জন্য সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কোনটি? আগেও আমাদের এই প্রশ্ন আসছে, তো আজকে অন্তত আপনার ভালোভাবে লেখা উচিত। 9-6 আলোচনা করবেন, 9-6 কি কি প্রতিকার আছে আলোচনা করবেন। 9 একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার আছে অ্যাকচুয়ালি কয়টা? 4টা। 93 আপিল করা যায়, 9-13 রদের আবেদন করা যায়, 13 কথা সরাসরি রদের আবেদন করা যায় অথবা রিভিউ করা যায়। এই 4টা আলোচনা করার পরে এখন আপনার দৃষ্টিতে যৌক্তিক কোনটা, কোনটা সবচেয়ে সহজ, তারপরে বলে দেবেন যে আমার দৃষ্টিতে এই উপরোক্ত 4টা প্রতিকারের মধ্যে সবচেয়ে সহজ হলো এইটা। বুঝছেন? এখন সহজ কিন্তু সবার কাছে সহজ না। আপনার কাছে যেটা সহজ আরেকজনের কাছে তো এটা সহজ না হইতে পারে। অনেকের কাছে অঙ্ক ভালো লাগে, অনেকের কাছে ফিজিক্স ভালো লাগে, অনেকের কাছে তো পড়ালেখাই ভালো লাগে না। আমাদের তারপরে দেখেন 2-এর ক, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। সাবজুডিকাটা কেউ লিখেন না, কি লিখবেন? রেস সাবজুডিস আছে কত ধারায়? 10 ধারায়। আর রেস জুডিকাটা আছে দেওয়ানি কার্যবিধি 11 ধারায়। পার্থক্য পারবেন না? সংজ্ঞাগত, ধারাগত, ইংরেজি প্রতিশব্দগত, তারপরে হ্যাঁ উদাহরণগত অনেক হয়। একতরফা ডিগ্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে? অবশ্যই করে। একতরফা ডিগ্রি রেস জুডিকাটা হিসেবে কাজ করে। 2-এর খ আসেন, কামাল জামালের বিরুদ্ধে, আবার এই চুকলে এইভাবে যা বললাম অবশ্যই করে লিখে শেষ করে দিয়েন। এই যুগটা আমি আপনারে বুঝাচ্ছি, এটা তো আরো 2-4 কথা লিখতে হবে। কামাল জামালের বিরুদ্ধে ঘোষণামূলক মকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে শিপনের নিকটে ওয়ারিশ সূত্রে মানে কি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পার অধিকারী, উক্ত মামলা খারিজ হয়ে যায়। তাহলে তার সত্যের মামলা কি হয়েছে? খারিজ হয়েছে। কামাল কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তির দাবি করে নতুন আরেকটি মকদ্দমা দায়ের করতে পারবে? শুনেন, দায়ের তো করতে পারবে বা পারবে না, দায়ের করবে, কিন্তু পরের মামলা কি হবে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা কি হবে? খারিজ। কারণ একটা তার যে বিরুদ্ধ দখল আছে এটা তার কখন দেখানো উচিত ছিল? প্রথমেই দেখানো উচিত ছিল। ঝগড়ার সময় যা আছে মনে করে একবারে বলে দিতে হবে, কিন্তু জ্ঞান ধাম নিষ্পত্তি হয়ে গেছে, ঝগড়া নিষ্পত্তি হয়েছে, এরপর মনে আসতেছে, ওইটা আর বলা যাবে না। 3-এর ক দেখেন, এ সুট ফর রিজেক্টমেন্ট অন দা বেসিস অফ টাইটেল ব্যাখ্যা করুন। কত ধারা? সুনির্দিষ্ট প্রতিকারের 8 ধারার মামলা, সত্যের উপর ভিত্তি করে উচ্ছেদের মামলা।
সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে, ব্যাখ্যা করুন। এইটুক দেখেও বুঝে নেওয়া উচিত কত ধারা? 8 ধারা। ধন্যবাদ। শুধু 8ই ব্যাখ্যা করবেন, আর যদি মন চায় 9 আনবেন, 2-4 কথা লিখবেন, আর যে বুঝবেন না সে 8-9 দুইটাই দিবেন। যে জায়গা আমি বুঝি না সে জায়গা 8ও দেবো, 9ও দেবো। দেখেন, ক ক্ষয়ের সাথে চুক্তি করেন যে ক 12 মাস ক্ষয়ের থিয়েটারে গান করবেন এবং ক উক্ত সময় অন্য কোথাও গান করবেন না। ক চুক্তিটি পালন করতে অনীহা প্রকাশ করে চুক্তিটি বলবৎযোগ্য কি? সংশ্লিষ্ট আইনের উল্লেখে খকে পরামর্শ দিন। আপনি এই জায়গায় ইচ্ছা করলে 16 ধারা আলোচনা করতে পারেন, আপনি ইচ্ছা করলে 57 ধারা আলোচনা করতেন। 16 ধারা হলো চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। ওই যে গান গাইবে এটা বাধ্য করা যাবে না, কিন্তু অন্য জায়গায় যে গাইবেন এটা বাধ্য করা যাবে 16। আবার 57 কি? চুক্তির না সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা। তাহলে হ্যাঁ সূচক অংশ পালনে বাধ্য করতে না পারলেও না সূচক অংশ পালনে নিষেধ মানে বাধ্য করতে হবে। 16 বলেন 57 বলেন দুইটাই কি সঠিক? জি, আপনার তো কোনো সমস্যা নাই। 57-তে 21 আনবেন, তারপরে 12 আনবো, 13 23 আনবো, 24 আনবো, 27 28, এ তো সব একই বংশের লোক। ধরেন আমি যদি মেইন উত্তর অতটুকু, এখন আপনি কি আনবেন না না আনবেন সেটা হলো আপনার ব্যাপার। 21 অবশ্যই আনতে পারেন, 21 আনবেন। মেইনলি 57 16 আলোচনা করলে করবেন, 57 আলোচনা করবেন, এরপর 21 আনেন, যা আনেন আপনার ব্যাপার, কিন্তু 57 আলোচনা করতেই হবে। দেখেন, এরপরে দেখি একটি নালিশ দায়ের করা হলে কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। 190 থেকে শুরু করে 200 205 ডি পর্যন্ত, অ্যাটলিস্ট 205। ক ক্ষয়ের দোকানে চাকরি করে ক্ষয়ের অনুপস্থিতিতে দোকানের কিছু মালামাল ক তার বাসায় নিয়ে যায় এবং কিছু মালামাল অসাধুভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। ক্ষয়ের দায় নিরূপণ পূর্বক একটি নালিশি দরখাস্ত মোতাবেক করেন, মামলা করবেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন, আত্মসাৎ করেন, চুরি করেন, যা করেন আপনার ব্যাপার, কিন্তু সবও করতে পারেন। ধারা দিয়ে দিতে হবে যে আদালতের নাম, নালিশি মামলা নাম্বার ডট ডট এত, বা নালিশকারীর নাম, আসামির নাম, সাক্ষীর নাম, মামলার ধারা, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে যা যা বলার সব বললেন, প্রেয়ার দিলেন, ইতিতাং শেষ। 5 ক দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 সংশ্লিষ্ট বিধানের আলোকে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। এ তো একবারে লেখা উচিত। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 ক থেকে 241 থেকে 250, 241 থেকে 250, 20 অধ্যায় নাকি। 5 ক একটি হত্যা মামলায় বাবুকে গ্রেফতার করা হলে বাবু ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে উক্ত আবেদন নামঞ্জুর হয়। ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইছিল 497 ধারায়। বাবু কোন আদালতে জামিন চাইতে পারে? 498 কোথায়? তাই রাজস। বাবুর পক্ষে আইনের বিধান উল্লেখ পূর্বক একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। পারছেন? ইলেকট্রিসিটি আসছে বোধহয়। পার্থক্য লিখুন। দাঙ্গা ও মারামারি পারবেন না? মারামারি 159, দাঙ্গা 146, দাঙ্গায় 5 জন, মারামারিতে 2 জন। অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ 350 আর 351, 350 আর 300। চুরি ও চাঁদাবাজি, চুরি 378, 378 79, চাঁদাবাজি 383 384 নাকি 383 384। 7 ক দেখেন, জোরপূর্বক আদায় এর উপাদান সমূহ কি কি? জোরপূর্বক আদায় মানে চাঁদাবাজি, এক্সটর্শন। কখন এটি দস্যুতা হিসেবে গণ্য হয়? মানে একটা চাঁদাবাজি কখন কি হয়? দস্যুতা। আর দস্যুতা ডাকাতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমি বিশ্বাস করি অনেকে আপনাদের ধারা মনে না থাকলেও এইটুকু বোঝা উচিত যে কোনটা চাঁদাবাজি, চাঁদাবাজি কখন দস্যুতা হয়,
আর দস্যুতা ডাকাতির মধ্যে পার্থক্য কি কি? দস্যুতা এবং ডাকাতির পার্থক্য পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা দেখেন, 7 খ দেখেন, এক্স একজন সরকারি কর্মচারী, এক্স এর স্ত্রী ওয়াই একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের পরামর্শ দিবে, এই উদ্দেশ্যে একটি উপহার গ্রহণ করে। সরকারি কর্মচারী এক্স কাজটি সম্পন্ন করে, তার স্ত্রী ওয়াই কে সহায়তা করে। পেনাল কোডের অধীন এক্স এবং ওয়াই এর কোনো অপরাধ করেছে কি? যদি করে, তার সর্বোচ্চ শাস্তি কি? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর ঠিক। এই জায়গা স্বামী করছে 163 আর স্ত্রী করছে সরি স্বামী করছে 164 আর স্ত্রী করছে কত? 163। স্ত্রীর হবে 1 বছর বিনাশ্রম, স্বামীর হবে 3 বছর যে কোনো বর্ণনা। ঘ অংশে চলে আসেন, দেখেন ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম সহ ধারণাটি এভিডেন্স অ্যাক্টের এত আলোকে ব্যাখ্যা করুন। ওই যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট 60, আর ব্যতিক্রম সহ বললে রেস গেস্টিক, অ্যাডমিশন কনফেশন 32-33 সব দিতে হবে। 8 খ দেখেন, আবুল তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বাবুলকে খুন করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি আবুলের দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়। আবুলের উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে? ওই যে 27 ধারা অনুসারে আলামত উদ্ধার করতে, এই পর্যন্ত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে নাকি ভাই? পারবেন না? জি। 9 ক, যে সমস্ত ব্যক্তিদের আদালতে হাজির করা সম্ভব নয় তাদের উক্তি কি প্রাসঙ্গিক? যাদেরকে আদালতে হাজির করা সম্ভব নয়, 32-33 এই সম্পর্কিত আইনের বিধান আলোচনা করুন। 32-33 আলোচনা করতে হবে, ব্যাখ্যা দিতে হবে যে সমস্ত ব্যক্তিদের আদালতে হাজির করা সম্ভব নয় তাদের উক্তি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 32 ও 33 ধারা। 32 ধারা বলছে 4 শ্রেণীর ব্যক্তি 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক, 33 ধারায় বলছে 5 শ্রেণীর ব্যক্তি এই সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক। 3-4টা যা আছে বলে দিবেন। মার্ডারের মোকদ্দমায় বাদী পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে উক্ত প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। আদালত বলছে যে এই মার্ডারের মামলায় কি দেওয়া যাবে না, ডিএনএ গ্রহণযোগ্য হবে না। আদালতের এই অভিমত এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আইনসঙ্গত কি? মনে করেন আইনসঙ্গত না, কারণ দেওয়ানি এভিডেন্স অ্যাক্টের 1 ধারায় বলছে যে এভিডেন্স অ্যাক্ট দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই কি প্রযোজ্য। তাই আদালত এই জায়গায় যে সিদ্ধান্ত দিছে এটা আইনসঙ্গত হয় নাই নাকি ভাই? 1 ধারা। তারপরে চলে আসেন উমাংশ। কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে? 5 ধারা, তামাদি আইনের 5 ধারা। তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায়? কালকে যে ক্লাসে ছিলেন তার তো পারা উচিত, এমনি পারা উচিত। হ্যাঁ। ক খকে জোরপূর্বক উচ্ছেদ করেন, উচ্ছেদ হওয়ার 1 দিন পরে পাগল হয়ে যায়, 12 বছর পর সুস্থ হয়। অর্থাৎ যখন উচ্ছেদ করে তখন সে কি ছিল? সুস্থ। পাগল হয়েছে কয়দিন পর? 1 দিন পর। উচ্ছেদের মোকদ্দমা করার জন্য খ কতদিন সময় পাবে? ওই 6 ধারার সুবিধা সে পাবে না, এলো ব্যাখ্যা। সে তার ওই সময়ের মধ্যেই তার ওই নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলা করতে হবে। সে সুস্থ হওয়ার পর আর সময় পাবে না, কারণ যখন কজ অফ অ্যাকশনের উদ্ভব হয়েছে ওই মুহূর্তে তো সে সুস্থ ছিল, এই কারণে সে 6 ধারার সুবিধা পাবে না। এই বুঝতেন? 11 ক দেখেন, লিমিটেশন বার্স দ্য রেমেডি বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট। ওই যে তামাদি প্রতিকারে বাড়িত করে, অধিকারকে না। আমার কথা যদি শুনে থাকেন, আরিফ সাহেবের সিঙ্গারা রাশির সিঙ্গারা দিয়ে উদাহরণ দিলেই হয়ে যায়। তবে এটার একটা ব্যতিক্রম আছে। কত কত দ্বারা? 26 আর 28। 26 আর 28। রেভারশন আর কি? ওই ভাবি উত্তরাধিকারী, বিমলের ভাই অমল, বা যখন ইজারাদার ইজারা শেষ হওয়ার পর যখন আসল মালিকের কাছে ফেরত যায়, এটারে বলে রিভার্সনার। রিভার্সনার সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। কত ধারা আলোচনা করবেন? 27 ধারা। চ অংশতে আসেন, এই রিভার্সনার অনেকে লিখবে রিভিশনার কে, তখন ওই চলে যাবে দেওয়ানি কার্যবিধির 115, নাহলে ফৌজদারি 439 439 ক। আসেন দেখেন, কিছু কিছু জিনিস ঠিক হয়। একটা অভিজ্ঞতা তো হয়েছে যে গতদিন আমাদের এক ভাই, ওই যে আমি যখন তামাদি আইনের 24 ধারা পড়াচ্ছিলাম, উনি ওনার বই সামনে একটা বই আছে, ওই বইতে লেখা যে একেবারে মাটি ধসে যাওয়ার পরে মামলা করা শুরু হবে। আর আমি বলছিলাম যখন অ্যাকচুয়ালি কারণ শুরু হয়েছে তখন থেকে। এখন উনি তো প্রথমে বলে নাই যে সে বলতেছে এই কথা, পরে যখন ওনার বললাম যে ভাই আপনার সামনে কি কোনো বই আছে? জি স্যার, এই বইতেই কথা লেখা আছে। আচ্ছা দেখেন,
12 নম্বর দেখেন, আইনজীবী এক্স বাদী হয়ে মকদ্দমা করেন। ওয়াই বিবাদীর আইনজীবী মকদ্দমাটি চলাকালে প্রায় প্রকাশ্য আদালতে এক্স ওয়াই তর্কাতর্কি করেন। ওই যে নিজেরা নিজেরা তর্কাতর্কি করে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করে, মানে মামলার কথা রেখা যে তুই অমুক জায়গা গেছিলি কা, তোর অমুক জায়গা পাওয়া গেছে, নিজেরা খোঁচাখুচি করে। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের আলোকে উভয় আইনজীবীর আচরণ মূল্যায়ন করুন। দেখা হলো আরিফ সাহেব আমাদের খান ল একাডেমির এই মামলার বিচার হচ্ছে, ওই একজন বললো কি তুমি খান ল একাডেমির পিকনিকে যায় গোস্ত কয়খান খাইছিলা। আচ্ছা, তো এই যে তারা যে যেটা করলো, প্রথমত একটা উভয় আইনজীবীর আচরণ মূল্যায়ন করুন। আচরণ যদি আপনার কোনো মানে বিধি টিধি মনে থাকে দিল্লি তো দিবেন, নাইলে নাই। একটা বিধি সবকিছুতে যায়, বলেন কত? অধ্যায় 1 বিধি 1, আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ করা যাবে না। তো আপনারা, আমি একটু বলি শুনেন, বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে অনেকে আপনারা চিন্তিত যে অন্য সাবজেক্ট তো মোটামুটি হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিল আমার কি হবে। বার কাউন্সিল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। বার কাউন্সিল অন্য সাবজেক্ট ভালোভাবে পড়েন, বার কাউন্সিল যার ধারণা নিয়ে যাবেন, তারপর ওই লাস্টে লিখবেন, মনে যা আছে তাই লিখবেন বার কাউন্সিল রিলেটেড। আর দরখাস্ত তো একটা আসবে ইনশাল্লাহ, দরখাস্ত আসলে তো দরখাস্ত দিয়ে দিবেন। 13 দেখেন, দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক অ্যাডভোকেট কর্তৃক সংগঠিত অসদাচরণ উল্লেখ উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি আবেদন প্রস্তুত করুন। আমি কিন্তু কোনো ফ্যাক্ট দেই নাই, জাস্ট মুসাবিদাটা লিখবেন। মুসাবিদা কার বরাবর লিখতে হবে? সচিব বরাবর। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মডেল টেস্ট 2 এর উত্তর। আমি যা যা বললাম আপনার যে হুবহু এই জিনিসই লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি অবশ্যই ভিন্নমত পোষণ করে আপনার যুক্তি দিয়ে লিখতে পারেন। তো আমাদের দুই এক মিনিটের বিরতি, তারপর আমরা বাংলাদেশ বার কাউন্সিল আলোচনা করে শেষ করে দিব। একটু অপেক্ষা করেন, আর যাদের কষ্ট হয়ে গেছে চলে যান।